দর্শক, ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভার নির্বাচনের ভোট গণনা। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রীয় শাসক দল বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বিধানসভার ভোটের সবশেষ তথ্য, ফলাফল ও বিশ্লেষণ জানাতে সঙ্গে আছে আমি ইফফাতিরা। বিধানসভার ভোটের সবশেষ তথ্য, ফলাফল ও বিশ্লেষণ জানাবো আমি এই মুহূর্তে। সে বিষয়ে বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন স্টার নিউজের ডেপুটি সিএনই ফুরকানুল আলম। ফুরকান, স্বাগত আপনাকে। স্বাগত। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। সকাল থেকেই আমরা সেই খবর জানাচ্ছিলাম, আগের দুটি বুলেটিনেও আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। আপনার কি মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে মমতার বক্তব্য পেয়েছি আমরা, মমতা বলেছেন যে সূর্যাস্তের আগ পর্যন্ত বিজেপি যেসব আসনে এগিয়ে আছে সেগুলোই মিডিয়াগুলোতে সামনে আসবে, সেগুলোই দেখানো হবে এবং সূর্যাস্তের পরে আসলে আসল ফলাফলটা আসবে এবং তৃণমূলেরই জয় হবে বলে তিনি জানিয়েছেন। এ ব্যাপারে আপনার কি মত? আমি মতের আগে একটু দেখাতে চাই, বলতে চাই, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের কাছে যে লাইভ আপডেট আছে, সেই লাইভ আপডেটে এখন পর্যন্ত 192টি আসনে বিজেপি এগিয়ে আছে এবং 94টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং 2টি আসনে সিপিএম, যারা গত নির্বাচনে 0 আসনে অর্থাৎ কোনো আসন পায়নি, এবার ধারণা করা হচ্ছে অন্তত তারা একটি আসন পেতে পারে। বিশেষ করে ডোমকল যে আসন, সেই আসনে তাদের যে প্রার্থী তিনি অনেক বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। উল্লেখযোগ্য যে প্রার্থীরা এখন পর্যন্ত এগিয়ে আছেন, আমরা যদি লাইভ আপডেট দেখতে পাই, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তৃণমূলের প্রধান সুপ্রিমো এবং তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী প্রার্থী। তিনি তার ভবানীপুর আসনে 17,000 ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে শুভেন্দু অধিকারী, যদিও শুভেন্দু অধিকারী তার নিজের যে আসন, তিনি 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, নন্দীগ্রামে, সেখানে আবার তিনি এগিয়ে আছেন। এছাড়া যারা হেভিওয়েট প্রার্থী, যেমন রূপা গঙ্গোপাধ্যায় বিজেপির, তিনি এগিয়ে আছেন সোনারপুর দক্ষিণ আসনে। পরেশ অধিকারী তিনি তৃণমূলের মেখলিগঞ্জে তিনি পিছিয়ে আছেন। কংগ্রেসের যিনি প্রধান রাজ্যের অধীর রঞ্জন চৌধুরী, তিনি বরাবরের মতো এবারও পিছিয়ে আছেন। তৃণমূলের একসময় কলকাতার সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, পরে এখন মন্ত্রী ছিলেন সর্বশেষ ইস্যুতে ফিরহাদ হাকিম, তিনি এগিয়ে আছেন। দিলীপ ঘোষ, যিনি গতবার বিজেপির প্রধান ছিলেন, নির্বাচনের মুখ, তিনি এবার এগিয়ে আছেন। তার আসন হচ্ছে খড়গপুর সদর। এরপর হচ্ছে তৃণমূলের রাসবিহারী, একজন হেভিওয়েট প্রার্থী, তিনি পিছিয়ে আছেন। অর্থাৎ এবং আমরা যদি রুদ্রনীল ঘোষ, যিনি একজন কমেডিয়ান অভিনেতা, তিনি গতবার হেরে গিয়েছিলেন, কিন্তু এবার এখন পর্যন্ত শিবপুর আসনে তিনি এগিয়ে আছেন। এখন পর্যন্ত 7ম রাউন্ডের ভোট শেষ হয়েছে। বেশিরভাগ আসনেই মূলত 15 থেকে 20-22 রাউন্ড এবং সর্বোচ্চ আমরা যেটা আগের বুলেটিনে বলেছিলাম চুঁচুড়ায় 27 রাউন্ডের ভোট হবে। সুতরাং এখনও প্রাথমিক পর্যায়ে, এবং মমতার যে প্রশ্নটা আপনি করলেন, সেই প্রশ্নটা একটু পরে আসলাম এই কারণে যে আমি আপডেটটা আগে দিলাম। মমতার যে কথা বলেছেন সেটা হয়তো সত্য হতে পারে, কারণ হচ্ছে যেটা হয় যে এক একটি আসনের এক একটি কেন্দ্রের লোক সংখ্যা বা জনসংখ্যা এবং তাদের যে ভোট ব্যাংক, সেটা আলাদা আলাদা থাকে। তো যখন দেখা যায় যে আসনের যে কেন্দ্রগুলোতে বিজেপির প্রার্থীরা স্বভাবতই এগিয়ে থাকবেন, তাদের যে কেন্দ্রগুলো, সেগুলোর হয়তো ভোট আগে গণনা হচ্ছে। এবং মমতা বারবার তিনি বলছেন, এবং ইতিমধ্যে আমরা আমাদের বুলেটিনে দেখলাম তার একটা ভিডিও বার্তা, তিনি যেটা বলেছেন যে আমরা যে 94 থেকে 98টি আসনে এগিয়ে আছি, এর বাইরে আরও শতাধিক আসনে আমরা এগিয়ে আছি, কিন্তু সেই ডেটাগুলো এখনো কাউন্ট হয় নাই। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে তার যে ভোট ব্যাংকগুলো আছে সেগুলো এখনো কাউন্ট হয় নাই। এখন কাউন্ট হচ্ছে মূলত যেসব এলাকাতে বিজেপি এগিয়ে থাকবে সেগুলো আসলে ভোট হচ্ছে। কেন এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ভোটের গণনায় প্রায় যেটা হয় যে যখন প্রাথমিকভাবে কেউ এগিয়ে যেতে থাকে, তখন অন্যরা সেটার অতটা পাহারায় বা ভোট গণনার ক্ষেত্রে তখন আর মনোযোগী থাকে না। সেক্ষেত্রে যেটা হয়, শেষ বেলায় যে তার যে এগিয়ে থাকার একটা সুযোগ ছিল সেটা তিনি হারাতে পারেন। মমতা খুবই টাফ, তিনি সবসময় প্রতিষ্ঠান বিরোধী, অর্থাৎ দিল্লির সাথে সরাসরি টক্কর দিয়ে তিনি লড়ছেন। গতবারও বলা হচ্ছিল 2021 সালে যে মমতা একদম শেষ 200-র বেশি আসনে বিজেপি ক্ষমতায় আসবে। গতবার অবশ্য এমন ট্রেন্ড শুরুতে আমরা দেখিনি, গতবার কিন্তু তৃণমূলই শুরুর দিকে এগিয়েছিলেন। এবার একটু উল্টো ট্রেন্ড আছে এবং সেই ট্রেন্ডের মূলত বড় কিছু কারণ আছে। এবার বিশেষ করে এটা নির্বাচনের আগে প্রচুর কথা হয়েছে, সেটা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, SIR।
এসআইআর মাধ্যমে এবার বলা হচ্ছে 90 লাখ ভোটারকে এবার আর ভোট দিতে দেওয়া হয়নি, তাদেরকে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এবং এই 90 লাখ ভোটারের ভেতরে 65% হচ্ছে মুসলমান। ধারণা করা হচ্ছে মুসলমান 80% মুসলমান ভোটার তৃণমূলে, 75 থেকে 80% তৃণমূলে ভোট দেন। অর্থাৎ ধরে নেওয়া হয় এই 65%-এর বড় অংশই ছিল মূলত তৃণমূলের ভোটার, তারা এবার ভোট দিতে পারেননি। এখন এসআইআর ক্ষেত্রে কি কি সুবিধা আসলে আসনগুলোতে হয়, আমরা যদি একটা ডেটা দেখি যে 57টা আসনে গতবার 8000 বা তার কম ভোটে নির্বাচিত হয়েছেন এক একজন। তৃণমূলের বেশি ছিল, তৃণমূলের হচ্ছে 29 জন এবং 28টি হচ্ছে বিজেপির ছিল। তো সেই আসনগুলোর দুইটা আসনের যদি আমরা কম্প্যারিজন করি, একটি হচ্ছে কুলুটি, আরেকটি হচ্ছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তিনি গতবার জিতেছিলেন মাত্র প্রায় 2000 ভোটে। এবার সেখানে 14,500 ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। এখন যদি আমরা ধরে নেই এই 65%, 80% এখানকার হচ্ছে মুসলমান ভোটার যারা তৃণমূল কংগ্রেসের ছিলেন, অর্থাৎ এখানকার প্রায় 11,000 ভোটার যারা আসলে তৃণমূলকে ভোট দিতেন তারা এবার আর ভোট দিতে পারছেন না। অর্থাৎ গতবারের রেজাল্টও যদি এবার হয় তাতেও কমপক্ষে 8 থেকে 10,000 ভোটে এখানে বিজেপি জিতে যেতে পারে এই এসআইআর এর কারণে। এবং আপনি যদি কুলোটার যেটা বলছি, কুলোটাতে মাত্র 679 ভোটে গতবার জিতেছিল বিজেপি। এবার সেখানে 38,000 ভোটার ভোট দিতে পারবে না, তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এবং বাদ দেওয়ার প্রক্রিয়া এতটা বিতর্কিত ছিল যে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদেরকে আপিল শুনানির জন্য কোনো ধরনের তেমন সময় দেওয়া হয়। বলা হচ্ছে যে 1-2 মিনিটের ভিতরে হাজার হাজার প্রার্থীর আপিল খারিজ করে দেওয়া হয়েছে। এবং বলা হচ্ছে মাত্র 400, 450 এবং 2 দফায় 1,500 মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছিলেন এই 90 লাখের ভিতরে। এবং 27 লাখ ভোটারের আবেদনই শুনানিই হয়নি, যেটা এখনো ঝুলে আছে। এবং এরা তাদের পাসপোর্ট দিয়েছিলেন, তারা তাদের এর আগের ভোটারের যে আধার কার্ড থেকে শুরু করে, অর্থাৎ তাদের যে নথিপত্র যেটা একজন ভোটারের থাকে, আমাদের যেমন এনআইডি থাকে, সবগুলো দেওয়ার পরে তাদের শুনানি হয়নি। এবং 27 লাখ ভোটার আমরা যদি ধরে নেই তারা আসলে ভোট দেওয়ার অধিকারী ছিল অন্যান্য বাদ দিয়ে, সে 27 লাখ কিন্তু আসলে একটা বড় একটা প্রশ্ন এবারের ভোটে থাকে। আরেকটা প্রশ্ন ভাইয়া আপনাকে আমি করতে চাচ্ছি, এই যে আমরা দেখেছি গত কয়েক বছরে পশ্চিমবঙ্গের বাইরে অন্য রাজ্যগুলোতে, অবাঙালি রাজ্যগুলোতে কিন্তু বাঙালিদের বেশ একটা হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। শুধুমাত্র তারা বাঙালি বলে তাদেরকে বাংলাদেশি ট্যাগ দেওয়া হয়েছে, রোহিঙ্গা ট্যাগ দেওয়া হয়েছে, এবং বাংলাদেশের ভেতরে পুশিনের ব্যাপারও কিন্তু আমরা দেখেছি। এটাও কি বিজেপির এই নির্বাচনে বিজেপির হারে বা জয়ে কোনো নেতিবাচক ভূমিকা রাখতে পারে কিনা, আপনার কি মনে হয়? বিজেপি বাংলাদেশে মানে পশ্চিমবঙ্গে বাঙালি বিরোধী কোনো প্রচারণা কিন্তু বিজেপি করেনি। আপনি যদি খেয়াল করে দেখেন, পশ্চিমবঙ্গে যখন দুপক্ষের যখন স্লোগান হলো, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা স্লোগান দিলেন এবং বিজেপির যেটা সব জায়গায় স্লোগান জয় শ্রীরাম, এবং তারা যেটা বলছিলেন যে জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান, কিন্তু মমতা বললেন যে না, এটা বাঙালির স্লোগান এবং তিনি জয় বাংলা বলেই যাবেন। অর্থাৎ পশ্চিমবঙ্গ বারবার যেটা সামনে এনেছেন সেটা হচ্ছে যে বাঙালি যে জাতিসত্তা সেটাকে তিনি বারবার সামনে আনার চেষ্টা করেছেন। কিন্তু বিজেপি বারবার যেটা করেছে, মেরুকরণের রাজনীতি যেটা সব জায়গায় করে, তারা ধর্মীয় যে মেরুকরণ, এবং তারা বারবার বলছিলেন যে পশ্চিমবঙ্গ আসলে মুসলিম তোষণ বা মুসলমানদের অনেক বেশি সুবিধা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এবং তারা যেটা বারবার বলার চেষ্টা করেছেন যে মমতার কারণে মূলত পশ্চিমবঙ্গে এতটা শান শওকতে আছে যেটা ভারতের অন্যান্য রাজ্যে মুসলমানরা নেই। এবং তারা যেটা বলছেন এই মুসলমানরা আসলে ভারতের ভোটারই না, তারা আসলে বিভিন্ন দেশ থেকে গেছেন, তারা মোটা দাগে বাংলাদেশকে টার্গেট করেছেন পশ্চিমবঙ্গের এই ভোটের আগে থেকেই ভোটের প্রচারণায়, এবং এখনও তারা বলে যাচ্ছেন। কিন্তু তারা একটু কাজ যেটা করেছেন, তারা যেটা বলছেন যে বাংলাটা যেটা, বাংলা হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা এবং হিন্দুদের আসলে এখানে প্রাধান্য থাকার কথা। তারা বাঙালি জাতির যে ইস্যুটা পশ্চিমবঙ্গে মমতা সবসময় সামনে আনেন, সেখান থেকে কিন্তু এড়িয়ে গেছে বিজেপি। সুতরাং বাঙালি হওয়ার জন্য যে ধরনের সমস্যা সেটা কিন্তু পশ্চিমবঙ্গে সেটা কখনোই বিজেপি বলে না। বিজেপি বারবার যেটা করছে এখানে ধর্মের রাজনীতিকে অনেক বেশি
যেটা অন্যান্য রাজ্য তারা করেছে সেটা সামনে আনার চেষ্টা করছে, এবং তারা বলছে যে হিন্দুরা পশ্চিমবঙ্গে আসলে নিগৃহীত, হিন্দুরা এখানে মাইনর হয়ে গেছে, যদিও তারা সংখ্যায় এবং সংখ্যাগণিত তারা যেটা চেষ্টা করেছে যে কোনোভাবেই হোক বিভিন্ন আসনে যেখানে হিন্দু ভোটটা যেন ভাগ না হয়, সেটা যেন বিজেপিতে একচ্ছত্রভাবে আজকেও পড়ে। কিন্তু আমরা শুভেন্দু অধিকারীর মুখেই এই কথাটা শুনেছি যে হিন্দু ভোট আসলে বিজেপি পেয়েছে এবং পশ্চিমবঙ্গের মুসলিম যারা তারা আসলে তৃণমূলকে ভোট দিয়েছেন, আমার একটা কথা তিনি এটা বলেছেন। আংশিক সত্য। হিন্দুরা আসলে হিন্দু ভোটের যদি আমরা বিভাজন করি সেখানে বিজেপির পাল্লা একটু ভারী হিন্দু ভোটে, কিন্তু তাই বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল পায়নি তা কিন্তু না। হিন্দু ভোটের সংখ্যা বিজেপিতে একটু বেশি এবং গত নির্বাচন থেকে এটা একটু বেশি, কিন্তু একচেটিয়া মুসলিম ভোট এবং হিন্দু ভোট বুঝতে মিলে পেরেছি মূলত। ফোরকান, আমরা নিশ্চয়ই আপনার কাছে আবার ফেরত আসবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সহকর্মী সুজিত দোয়ারি। সুজিত, আপনি তো সকাল থেকেই বিভিন্ন ভোট গণনা কেন্দ্রে ঘুরছেন এবং সেখানকার কি পরিস্থিতি তা দেখছেন, আমাদেরকে একটু জানাবেন সবশেষ আপনার কাছে কি আপডেট আছে? দেখুন, এখনো পর্যন্ত জানিয়ে রাখি যে আপডেট রয়েছে 293টি কেন্দ্রে বিধানসভা যে নির্বাচনের ফলাফল ঘোষণা হচ্ছে, সেখানে এগিয়ে রয়েছে ট্রেন্ডের দিক থেকে কিন্তু বিজেপি, এবং তৃণমূল কিন্তু এখনো 3 সংখ্যায় পৌঁছতে পারে, অর্থাৎ 100-র গণ্ডি কিন্তু বেরোতে পারেনি। তাদের যে ট্রেন্ড রয়েছে এখনো পর্যন্ত 6 রাউন্ড 7 রাউন্ড করে গণনা কোথাও কোথাও চলছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা যথেষ্টভাবে পিছিয়ে পড়েছে এখনো পর্যন্ত, যদিও এখনো অনেক রাউন্ড বাকি রয়েছে। বিকেল পর্যন্ত ভোট গণনার যে রাউন্ডের ট্রেন্ড সেটা কিন্তু চলতে থাকবে। তারপরে জানা যাবে কত রাউন্ড আসলে এখনো পর্যন্ত বাকি রয়েছে। কারণ এক জায়গায় এক রকম রাউন্ড রয়েছে। যেমন ভবানীপুরের ক্ষেত্রেই বলি, সেখানে এখনো পর্যন্ত ৯ম রাউন্ড গণনা হয়েছে, প্রায় ১৪,০০০ ভোটে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ২০ রাউন্ড পর্যন্ত গণনা হবে। অর্থাৎ এই নন্দীগ্রামে সেখানে শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছে, সেখানেও কিন্তু ৭ম রাউন্ড গণনা হয়েছে। সুতরাং এখনো পর্যন্ত প্রায় অর্ধেকেরও বেশি এখনো গণনা বাকি রয়েছে। সেখানে দাঁড়িয়ে ট্রেন্ড কিন্তু পরিবর্তন হতে পারে এমনটা মনে করা হচ্ছে, এবং পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসা, যাকে বলে সহিংসতা, সেটা কিন্তু দেখা গিয়েছে জামুরিয়ার ক্ষেত্রে। সেখানে তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন ধরানো হয়েছে, বাঁকুড়াতে তৃণমূল দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে। এই সমস্ত কিন্তু অভিযোগ এখনো পর্যন্ত আসছে। তবে পশ্চিমবঙ্গের যে এখনো এই যে নির্বাচনের যে প্রক্রিয়া চলছে, নির্বাচন গণনার প্রক্রিয়া, সেটা কিন্তু একটু ঢিলে হলেও এগোচ্ছে। কারণ অন্যবার দেখা গেল যে বিকেলের মধ্যে অনেকটাই ফলাফল জানা যায়, এক্ষেত্রে কিন্তু প্রায় বিকেল গড়াতে চললো, সেই ফলাফলের ট্রেন এখনো মাঝপথ পর্যন্ত এগোয়নি। আরেকটা বিষয় জানিয়ে রাখি যে মুর্শিদাবাদে সেখানে কিন্তু একেবারে হুমায়ুন কবির, তিনি ২টি জায়গা থেকে লড়ছিলেন, তিনি এগিয়ে রয়েছেন। আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তিনি পিছিয়ে পড়েছিলেন, তিনি এখন এগিয়ে রয়েছেন, এবং সোহম চক্রবর্তী তিনিও কিন্তু এগিয়ে রয়েছেন। অভিনেতা রাজ চক্রবর্তী তিনি পিছিয়ে রয়েছেন। অন্যদিকে রুদ্রনীল ঘোষ, অভিনেতা এবং বিজেপির প্রার্থী, তিনি কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন তার কেন্দ্র থেকে। সুজিত, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটা হচ্ছে যে যেসব কেন্দ্রে বা আসনে বিজেপি এগিয়ে আছে, এগিয়ে থাকার আসলে ব্যবধানটা কেমন? অনেক বেশি না খুব হাড্ডাহাড্ডি এখনো অবস্থায় আছে? দেখুন, বলে রাখি, কিছু কিছু জায়গায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। খুব বেশি যে মার্জিনে এগিয়ে রয়েছে তেমনটা নয়। কোথাও ২,০০০, ৩,০০০ বা ৫,০০০ ভোটে এগিয়ে রয়েছে, যেটা কয়েকটি বুথের গণনা হলেই কিন্তু সেই রেজাল্টটা পাল্টে যেতে পারে। অর্থাৎ কিছুক্ষণ আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কাউন্টিং এজেন্ট যারা রয়েছে, যারা প্রার্থীর সঙ্গে, তাদের দলীয় প্রার্থীর সঙ্গে এসেছেন, তারা যাতে মন ভেঙে বেরিয়ে না যায়। কারণ তিনি আগে থেকেই অনুমান করেছিলেন যে তাদের এই যে বিজেপিকে এগিয়ে দেওয়ার যে ট্রেন্ড, সেটা কিন্তু থাকবে, এবং নির্বাচন কমিশন এটা করবে, এবং যার ফলে মনোবল ভেঙে যাতে বেরিয়ে না যায় এজেন্টরা, তারা যেন লেগে থাকে এবং বিকেল পর্যন্ত, সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করতে বলেন, এবং এই ফলাফল ঘুরতে পারে বলে মনে করছেন তারা। সুজিত, ধন্যবাদ আপনাকে।